2 সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। হাসিনাকে নিয়ে বিপদে পড়েছে ভারত, সতর্ক করল সাংবাদিককে। আর বেশি কাদালে উড়াল দেব আকাশে। আই বচ্চর গানের এই একটা লাইন শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। রেহাই পেলেন না সাংবাদিক নাইমুল ইসলাম খান। দীপুমণিকে নিয়ে আদালতে আশ্চর্য কাণ্ড। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ জানাবো অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। ছাত্রদের মাঝে স্পষ্টত একটা বিভক্তি দেখা দিয়েছে, যে আমাদের সবার জন্য অবশ্যই অনেক বেশি অ্যালার্মিং। মন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেফতার হয়েছেন। ৩রা সেপ্টেম্বর থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অফিসে 1000 কোটি টাকা আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 12টা থেকে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। দর্শক, এবার কঠিনভাবে ফেঁসে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান। দর্শক মণ্ডলী, তিনি কিন্তু সম্প্রতি এই মন্ত্রী হয়েছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তিনি এই মন্ত্রিত্বের স্বাদ ধরে রাখতে পারলেন না। তার আগেই হঠাৎ করেই পতন অনিবার্য হয়ে দাঁড়ালো। তো দর্শক মণ্ডলী, তিনি হঠাৎ করেই যে কঠিন বিপদে পড়লেন এবং ফেঁসে গেলেন, কি কারণে ফাঁসলেন এবং কি হয়েছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। দর্শক, 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পর থেকেই কিন্তু বাংলাদেশের আমূল পরিবর্তন হচ্ছে। সেই সাথে পরিবর্তন হচ্ছে ভারত বাংলাদেশের কূটনৈতিক নীতি। তো দর্শক মণ্ডলী, বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, এতে করে ভারত অনেক সংকটে পড়ে গিয়েছে। দর্শক, মোদী সরকার এবার হারে হারে টের পাচ্ছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কাজী হেমায়েতুদ্দিন মিশন। দর্শক মণ্ডলী, সেই সাথে ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো সেই ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এই 2 সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। দেখুন, এর আগে তো শেখ হাসিনা যা চেয়েছে ভারত তাই দিয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে, এবং মনে রেখেছেও। মনে রেখে কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে। আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল, ভারত দেয়নি, শেখ হাসিনাকে দিয়েছে। এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে। ট্রানজিট দিয়েছে, রেল ট্রানজিট দিয়েছে, ফেনী নদীর পানি দিয়েছে, মোংলা বন্দর দিয়েছে, তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্পে অ্যাক্সেস দিয়েছে, তারপরে এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে। এই ট্রাক প্রতি 100 টাকা 200 টাকা, যেগুলো কোনো টাকাই না, এগুলো মানে খরাত, এর চেয়ে বেশি টাকা আমাদের দেশের ট্রাকরা দেয়। তো এরকম করে এমন কোনো সেক্টর নাই যে শেখ হাসিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে। এবং এই 15 বছরে ভারতের সঙ্গে অন্ততপক্ষে 70 থেকে 72টা সম্ভবত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি হয়েছে 20 থেকে 26টা, এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত। একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয়, বিশেষজ্ঞ লেভেলে আলোচনা হয়, এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি, বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে, এগুলো আলোচনা হয়, সংসদে আলোচনা হয়। শেখ হাসিনা কোনো আলোচনার ধার না দিয়ে শেখ হাসিনা এই চুক্তিগুলো করেছেন, এবং এই চুক্তির বেশিরভাগই গোপনীয়। আমি ইউনূস সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। ভারত এই 15 দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। আপনারা অনেকেই জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি 2টো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা আমি বলবো, এটা মোটামুটি, পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক। আমি একটু আপনাদেরকে বলি, আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো। আমি তো প্রথমে শুরু করি। বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে 5 লক্ষ ভারতীয় কাজ করে। এটা কখনোই ভারত স্বীকার করেনি। আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায়, এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে, নাগরিকত্ব আইন, এই আইন সেই আইন, এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না। এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে। কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে। এটা গত 15 বছরে আওয়ামী লীগ কিন্তু একবারও বলেনি, কিন্তু বিভিন্নভাবে জরিপে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় 5 লক্ষ লোক বাস করে। কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি। আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে যায় এবং ভারতে বাস করে, এটা আমরা শুনেছি। কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তোবা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে, হয়তো বা বড় বড় সেক্টরে কাজ করে, যেমন গার্মেন্টস সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল, সেই স্কিল হয়তো আমাদের নাই, আমাদের বাঙালিদের নাই, এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয়। কিন্তু 5 লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে? আজকে এখন আমরা দেখতেছি যে এই শেখ হাসিনার 15 দিনও যায় নাই, এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে।
ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। মানে এই কোটা আন্দোলনের কারণে বাংলাদেশের যেসব শ্রমিকরা আটকা পড়েছে, ভারতীয় শ্রমিকরা, তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার। এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও। মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে কতজন আটকা পড়েছেন তা সরকার এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হবে কি করে? কারণ এরা তো আসলে টুরিস্ট বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে। যেই কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান। এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান, বর্ডার পেপার হয়ে। মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান। এখানে মন্ত্রী স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান। মানে বেশিরভাগই কোনো কিছু না জানে অবৈধভাবে ঢুকে পড়ে। এই হচ্ছে অবস্থা। এমনকি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না। এমনকি যেসব শ্রমিক বাংলাদেশে আছে তাদের পরিবারও জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে। এই কারণে তারা চাপের মুখে রয়েছেন। ওই মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। বাংলাদেশে যাওয়া শ্রমিকরা কারা, তারা কোথায় আটকে আছেন, এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা এসব বিষয়ে খোঁজ দিতে বলেছি। তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত, মানে যে গার্মেন্টস শ্রমিক, এবং অন্যান্যরা স্যানিটেশন, রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। সমস্যা হচ্ছে কি, বাংলাদেশের যে বর্ডারে চারিদিকে যে ভারতীয় বাস করে, কলকাতা, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম। আবার এরা যদি নিজেকে হিন্দুও বলে তাও সমস্যা নেই, কারণ বাংলাদেশে তো হিন্দু আছে। তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গা ঢাকা দিয়ে গোপনে কাজ করে এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে, হিন্দু আত্মীয় স্বজন আছে দেশে, এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজকর্ম করে। এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে, ভারত সরকারও জানে, কিন্তু জানো তারা চুপচাপ থাকে। তো এই হচ্ছে কি অবস্থা। ভারতের প্রায় 5 লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে। 5 লক্ষ লোকের মধ্যে হয়তো 2-3 হাজার বৈধ কাগজপত্র নিয়ে আসছে, আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক, মুচি, নাপিত, ধোপা, রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে। এবং উপরে লেভেলও আছে কিছু, তারা বেশিরভাগই বৈধ পথে আসে, কিন্তু অবৈধ পথে বেশিরভাগই এভাবে কাজ করে। অথচ ভারত বলে বাংলাদেশিরা নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে। আমি অস্বীকার করতেছি না, হয়তো 2 জন আছে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য, কাজ করতে কিন্তু তেমনটা যায় না। তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে, বাংলাদেশে ফেরারি, তারা হয়তো ভারতে গিয়ে পালিয়ে থাকে। এই হচ্ছে এটা ঘটনা। আর একটা ঘটনা কিন্তু আরো ইন্টারেস্টিং, আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। এই খবরটা মূলত 3 দিন আগের, কিন্তু 3 দিন আগের এই খবরটার সঙ্গে আজকে আবার একটা নতুন আপডেট আছে। এই সেম খবরটারই আপডেটটা শুনলে আপনারা বিস্মিত হবেন। সেটা হচ্ছে আজকের পত্রিকার খবর, চাঁপাইনবাবগঞ্জে গরু পাচারের সময় 5 ভারতীয় আটক। 3 দিন আগের খবর, 5 ভারতীয় আটক হয়েছে চাঁপাইনবাবগঞ্জে গরু পাচারের সময়। এখানে লিখেছে যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় 5 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় 3টি গরু এবং 2টি ধারালো অস্ত্র সহ আটক করা হয়। এবং বিজিবি অধিনায়ক বলেন যে ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় 3টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্য তাদের আটক করে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবং তাদের কাছে 3টা গরু এবং 2টা ধারালো অস্ত্র পেয়েছে। তো এখানে এই 5 জন ভারতীয় তরুণ, তারা আসলে বাংলাদেশে গরু পাচারের জন্য তারা আসতেছিল। আমি সেই একই প্রশ্ন করি, জীবনে কখনো শুনেছেন যে ভারতীয়রা বাংলাদেশে গরু নিয়ে আসে পাচার করার জন্য? আমিও শুনি নাই। আমরা গত 15 বছর ধরে শুনেছি যে বাংলাদেশিরাই ভারতে যায় গরু আনতে, চোরা গরু আনার পথে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারে। এভাবে প্রতি মাসেই কিন্তু 8-10 জন করে মারে। গত 15 বছর ধরে আমরা এটাই দেখেছি। এবং মারার পর কি হয়, মারার পর আমাদের যে বিজিবি আর ভারতীয় বিএসএফ, তারা পতাকা বৈঠক করে, এই পতাকা বৈঠক করার পরে লাশটা ফেরত দেওয়া হয় এবং লাশ ফেরত এনে লাশটা কবরস্থ করা হয়। এর বাইরে আর কোনো আলোচনা নাই। এভাবে দিনের পর দিন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় অনেক আশা দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে আলোচনা চলছে, আর সীমান্ত হত্যা হবে না, কথা দিয়েছে তারা লিথাল উইপন ব্যবহার করবে না, অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি। এবং পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো সীমান্ত নাই যে সীমান্তে এত হত্যা হয়, অথচ বন্ধুরাষ্ট্র স্বামী-স্ত্রীর সম্পর্ক। যাক, ওটা পুরান কথা। এখন আমরা শুনতে পাচ্ছি এই শেখ হাসিনা গেছে 15 দিন হয় নাই, দেখতেছি যে ভারতীয় প্রচুর চোরা কারবারি তারা বাংলাদেশে গরু নিয়ে আসে। আগে তো এগুলো শুনিনি। তো এবার করছে কি, এই চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্তে এই 5 জন যখন গরু নিয়ে ঢুকছে, ঢোকার পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে। আটক করার পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। দেখেন, বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। এবং এই বিএসএফ, আমি কিন্তু এই যে পতাকা বৈঠকের আহ্বান জানাই, এটা কিন্তু বাংলাদেশের কোনো পত্রিকায় প্রকাশ করেনি, এটা প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন পত্রিকায়। সেই ভারতীয় পত্রিকা থেকে আমি উদ্ধৃতি দিয়ে আমি বলতেছি। তো এই যে 5 জন তরুণ, ভারতীয় তরুণ, তারা বাংলাদেশের বিজিবি আটক হলো। এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বিজিবির সঙ্গে 5 বার পতাকা বৈঠক করে। তখন বিজিবি 5 বারই বলে যে আমরা এদেরকে তোমাদের কাছে ফেরত দিব না। তখন বিএসএফ বলে, কেন দিবা না? আমরা তো গত 15 বছর যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে ঢোকে, তাহলে তো এভাবেই আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে এসেছি। তখন আমাদের বিজিবি বলল, আগের সেই দিন নাই। এবং আরো বলল যে
যদি আমাদের কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকে, তোমরা কি করো? তোমরা সেই বাংলাদেশিকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে 3 মাস 5 মাস 6 মাস এভাবে জেল দাও। জেল খাটার পরে তারপর তাদেরকে ফেরত দাও। আর গত 15 বছর ধরে তোমাদের কোনো ভারতীয় আমাদের বাংলাদেশে ঢুকলে তোমরা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে যেতে, কিন্তু এবার তা হবে না। এবার এই 5 ভারতীয়কে আমরা পুলিশে সোপর্দ করব এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের জেল হবে, তারপর তারা ভারতে ফেরত যাবে। এবং এই ঘটনায় বিএসএফ বিস্ময় প্রকাশ করেছে। তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এরকম আগে ঘটেনি এবং বাংলাদেশ কেন পাচার করতেছে আমাদের সঙ্গে তা আমাদের বোধগম্য নয়, আমরা বিস্মিত। দেখেছেন স্বাধীন বাংলাদেশ কাকে বলে? নরেন্দ্র মোদী এই 15 দিনে হারে হারে বুঝেছে যে স্বাধীন বাংলাদেশ কাকে বলে। রেহাই পেলেন না সাংবাদিক নাইমুল ইসলাম খান। দীপুমণিকে নিয়ে আদালতে আশ্চর্য কাণ্ড। অনেকেই ভেবেছিলেন যে তিনি রেহাই পেয়ে যাবেন, সময় পেরিয়ে গেলে তিনি আবার বেরিয়ে আসবেন, টকশোতে অংশ নেবেন এবং তার পত্রিকায় তিনি সাংবাদিকতা শুরু করবেন। কিন্তু না, তেমনটি হবার কোনো ধরনের সম্ভাবনাই আর থাকলো না। হ্যাঁ, নাইমুল ইসলাম খানের কথা বলছি, আপনারা সবাই তাকে চেনেন। নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছিলেন। গত 7 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে সচিব মর্যাদায় প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2 মাস পূর্ণ না হতেই তার প্রেস সচিব হওয়াকে ঘিরে নানান স্বপ্নের বিস্তৃতি এবং সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। নাইমুল ইসলাম খান এখন এই মুহূর্তে কোথায় আছেন তা আমরা ঠাহর করতে না পারলেও, এই সম্পর্কিত তথ্য না পেলেও তিনি হত্যা মামলার আসামি হয়েছেন। রংপুর মেট্রোপলিটন আদালতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায় সহ বেশ কজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। সেই হত্যা মামলার এজাহারে জিতু বেগম বলেন যে আমাকে যারা বিধবা করলো, আমার সন্তানদের যারা এতিম করলো, অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আদালত এই মামলাটি গ্রহণ করেছে। এখন স্বাভাবিকভাবেই অন্যান্য কার্যক্রম শুরু হবে। তার মানে নাইমুল ইসলাম খানের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেছিলেন খানিকটা সময় কেটে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে তিনি আবার জনসম্মুখে আসবেন। কিন্তু এই হত্যা মামলা হবার কারণে সে আশায় গুড়ে বালি। প্রিয় বন্ধুরা, নাইমুল ইসলাম খান আলোচিত এবং সমালোচিত একজন সাংবাদিক। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এই নামটি অবশ্যই বারবার নানা কারণে সামনে এসেছে। তিনি সর্বশেষ ইমেরিটাস সম্পাদক হবার কারণে সমালোচনার মুখে পড়েন, কারণ সংবাদপত্র জগতে এই পদটি কখনোই ছিল না। কিন্তু তিনি ইমেরিটাস সম্পাদক হিসেবে তার পত্রিকাতেই নিয়োগ নেন। তার 3টি পত্রিকা, একটি হচ্ছে আমাদের নতুন সময়, অন্যটি আমাদের অর্থনীতি, শেষটি হচ্ছে ইংরেজি পত্রিকা আওয়া টাইম। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর নাইমুল ইসলাম খানের এই 3টি পত্রিকাই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে, কারণ নাইমুল ইসলাম খান এখন প্রকাশ্যে নেই, তিনি আত্মগোপনে আছেন। ফলে তার পত্রিকা আর কে চালাবে? গত 16 বছর ধরে তিনি সরকারের পক্ষে টকশোতে নানা বক্তব্য, যুক্তি এবং বিশ্লেষণ দিলেও সরাসরি রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ নেননি, মানে কোনো পদ তিনি নেননি। তিনি হয়তো বিজ্ঞাপন বা পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন 16 বছরে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে, কিন্তু রাষ্ট্রীয় বা সরকারিভাবে তিনি কোনো পদ গ্রহণ করেননি। সর্বশেষ 7 জুন নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে 7 জুন থেকে 5 আগস্ট যদি আমরা সময় ধরি, 2 মাসেরও কম সময়, এই সময়ের মধ্যে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তার মানে তিনি আবার সাংবাদিকতায় আসবেন, সেই সম্ভাবনা একেবারেই উড়ে গেল। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।